এসেটির নাম হলো অফ স্টাডিজ, আর লেখক হলো ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন হলো ফাদার অফ ইংলিশ এসে। প্রথম ইংরেজিতে এসে লেখা শুরু করেছিল ফ্রান্সিস বেকন। আর মিচেল দা মন্টেনার হলো প্রথম ফাদার অফ এসে। প্রথম এসে লেখা শুরু করেছিল। মিচেল দা মন্টেনার ফ্রেঞ্চ ভাষাতে এসে লিখতো। বুঝতে পেরেছো? তাহলে কি মিচেল দা মন্টেনার হলো ফাদার অফ এসে, আর ফ্রান্সিস বেকন হলো ফাদার অফ ইংলিশ এসে। আর দেখো, ফ্রান্সিস বেকন ইম্পার্সোনাল এসে লিখতো। ইম্পার্সোনাল এসে বলতে সে ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা সে এসের মধ্যে এসের বিষয়বস্তু হিসাবে তুলে ধরতো না, যেরকমটা তুলে ধরতো চার্লস ল্যামের এসেগুলো ছিল পার্সোনাল। সেই তার ঘটনা নিয়ে, ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে সে এসে লিখতো চার্লস ল্যাম। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা, এখানে ফ্রান্সিস বেকন ইম্পার্সোনাল এসে লিখতো। আর এই এসের বক্তব্য কিছু জ্ঞানমূলক, ইনফরমেটিভ এসে। ফ্রান্সিস বেকন যে এসেগুলো লিখতো সেগুলোকে বলা হয় ইনফরমেটিভ এসে। ইনফরমেটিভ এসে কি? ইনফরমেটিভ এসে হলো যে এসেতে কোনো জ্ঞানমূলক বিষয়বস্তু লেখক তুলে ধরে, আর সেই জ্ঞানমূলক বিষয়বস্তুটা হয় এক্সপেরিমেন্টাল। মানে লেখক এইভাবে লিখতে থাকে যে সে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে এই লেখাটা লিখছে, আর এই লেখার বিষয়বস্তুগুলো হচ্ছে চূড়ান্তমূলক। সে যেটা বলছে সেটাই শেষ কথা। বুঝতে পেরেছো? লেখকের বিষয়বস্তুটা ঠিক এইরকম হয়, বক্তব্য রিপ্রেজেন্টটা ঠিক এইরকমই হয়। সে যেটা বলছে সেটাই শেষ কথা, সেটাই চূড়ান্তমূলক রিডার্সদের কাছে, মানে পাঠকদের কাছে। বুঝতে পেরেছো? এটাই বিশ্বাস করে চলতে হবে, কারণ লেখক নিজে বলতে চাইছে যে সে তার জীবনে এইটা অনুধাবন করার পর পাঠকদেরকে এইটা বলছে, এটাই মেনে চলতে বলছে, এটাই চূড়ান্তমূলক। এইভাবেই সে রিপ্রেজেন্ট করে ইনফরমেটিভ এসেতে একটা লেখক। বুঝতে পেরেছো? এইভাবেই বিভিন্ন এসে ফ্রান্সিস বেকন লিখেছে, যেরকম অফ অ্যাম্বিশন, অফ স্টাডিজ, অফ ট্রুথ, অফ ফ্রেন্ডশিপ। বুঝতে পেরেছো? আবার অফ রিভেঞ্জ। বুঝতে পেরেছো? এরকম প্রচুর এসে লিখেছে। এবার দেখো, এবার টেক্সটটা দেখো। অফ স্টাডিজ, স্টাডিজ বলতে অধ্যয়ন। বুঝতে পেরেছো? তাহলে দেখো, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। স্টাডিজ কি করে? স্টাডিজ, এই অধ্যয়ন আমাদেরকে আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, অধ্যয়ন আমাদের অলংকার হিসাবেও কাজ করে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এমনকি অধ্যয়ন আমাদেরকে সক্ষমতা দেয়, সক্ষমতা বাড়ায়। এবার দেখো, এই যে তিনটে বললো, ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি, এই তিনটে ক্ষেত্রে কাজ করে কে? স্টাডিজ কাজ করে এই তিনটে ডেভেলপমেন্টের জন্য। তাহলে এই তিনটের বর্ণনাটা আমরা পরের লাইনে পূর্ণাঙ্গভাবে পাবো। দেখো, পরের লাইনগুলো পড়ো। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, এখানে দেয়ার বলতে স্টাডিজ। তাহলে অধ্যয়নের মুখ্য কাজ কি? অধ্যয়নের মুখ্য কাজ হলো আমাদেরকে আনন্দ দেওয়া। ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, আমরা যখন নিরিবিলি থাকি এবং অবসর সময়ে থাকি, সেই অবসর সময়ে অধ্যয়ন আমাদেরকে আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, আর অধ্যয়ন কি? অধ্যয়ন আমাদের কাছে অলংকার হিসাবে কাজ করে। কিভাবে কাজ করে দেখো। ইজ ইন ডিসকোর্স, আমরা কথা যখন বলি, ডিসকোর্স বলতে স্পিচ বা কনভারসেশন, আমরা যখন বা কথোপকথন যখন করি অন্য মানুষের সাথে, সেই কথোপকথনকে অলংকার পূর্ণ করে তুলতে আমাদের এই অধ্যয়ন সাহায্য করে। কারণ অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়েই আমরা আমাদের কনভারসেশনকে অলংকারপূর্ণ করে তুলি। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং কি করে? এই অধ্যয়ন আমাদেরকে অ্যাবিলিটি দেয়, মানে সক্ষমতা দেয়। ইজ ইন দি জাজমেন্ট, কোনো কিছুকে বিচার বিশ্লেষণ করার আমাদের ভেতরে সক্ষমতা বাড়ায়। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, আমাদের যে ব্যবসা করার জ্ঞান বুদ্ধি, এই জ্ঞান বুদ্ধিটারও ডেভেলপমেন্টকে ঘটায় এই অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান।
ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট। এক্সপার্ট ম্যান বলতে এখানে এক্সপিরিয়েন্স ম্যান মানে বিচক্ষণ বা জ্ঞানী মানুষ। ক্যান এক্সিকিউট, এক্সিকিউট বলতে অ্যাপ্লাই, তাহলে এই বিচক্ষণ মানুষটা অ্যাপ্লাই করতে পারে। বুঝতে পেরেছো? কি অ্যাপ্লাই করতে, প্রয়োগ করতে পারে। কি প্রয়োগ করতে পারে দেখো, পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান। সমগ্র বিষয় থেকে পার্টিকুলার বিষয়গুলোকে সে বেছে নিতে পারে, জাজ করতে পারে, বিচার বিশ্লেষণের মাধ্যমে বেছে নিতে পারে। এমনকি আর বেছে নেওয়ার পর একটার পর একটা ওয়ান বাই ওয়ান সে অ্যাপ্লাই করে নিজের জীবনে। বুঝতে পেরেছো? নিজের জীবনে সেইগুলোকে প্রয়োগ করে। সে সমগ্র বিষয় থেকে কোনটা ভালো কোনটা মন্দ এই বিষয়গুলোকে বেছে নেয়। বেছে নেওয়ার পর সেই সব জিনিসগুলোকে, ভালো জিনিসগুলোকে সে নিজের জীবনে প্রয়োগ করে, মানে এক্সিকিউট করে ওয়ান বাই ওয়ান, একটার পর একটা ভালো জিনিসগুলোকে নিজের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে। বাট দি জেনারেল কাউন্সিলস, কাউন্সিলস বলতে পরামর্শ প্রদান, তাহলে কি, কিন্তু সাধারণ পরামর্শ প্রদান। বাট দি জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ পরামর্শ প্রদান, অ্যান্ড দি প্লটস, এবং কি পরিকল্পনা গ্রহণ। প্লটস বলতে পরিকল্পনা গ্রহণ, অ্যান্ড দি মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, এবং কি সুষ্ঠু কর্ম সম্পাদন, কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্ন। এইসব জিনিসগুলো কে করতে পারে, যে সুশিক্ষায় সুশিক্ষিত, তাই সেই মানুষই একমাত্র এই জিনিসগুলো করতে পারে। তাহলে কি, জেনারেল কাউন্সিল মানে সাধারণ পরামর্শ প্রদান, প্লট মানে প্লট বলতে পরিকল্পনা গ্রহণ, এবং কি তার সুষ্ঠু সম্পাদন, এইসব জিনিসগুলো করতে পারে যে সুশিক্ষায় সুশিক্ষিত সেই ব্যক্তি এই জিনিসগুলোকে করতে পারে। কি কি করতে পারে তো বললাম, সাধারণ পরামর্শ প্রদান, পরিকল্পনা গ্রহণ, এবং সেই পরিকল্পনা গ্রহণ অনুযায়ী সেই কাজের সুষ্ঠু সম্পাদন। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, তাহলে বেশি সময় পড়াশোনাতে বা অধ্যয়নে ব্যয় করা হচ্ছে তোমার অলসতার সমান, অলসতার লক্ষণ। বেশি সময় পড়াশোনাতে ব্যয় করা হচ্ছে তোমার অলসতার লক্ষণ। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, আর অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে সেই প্রাপ্ত জ্ঞান যদি আমরা কথাবার্তার মাধ্যমে, যদি আমরা কথাবার্তাকে আমরা যদি অলংকারপূর্ণ করে যদি তুলি, বুঝতে পেরেছো, তাহলে সেটা হচ্ছে অ্যাফেক্টেশন, মানে ভণ্ডামি। বুঝতে পেরেছো? মানে সেটা বেশি এখন সেই ভণ্ডামি করা। যদি আমরা আমাদের কথাবার্তাকে বেশি অলংকারপূর্ণ করে তুলি অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে, তাহলে সেই জিনিসটা হয় বেশি বেশি ভণ্ডামি দেখানো। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দি হিউমার অফ এ স্কলার। আর দেখো, আমরা যদি অধ্যয়ন থেকেই জ্ঞান নিয়েই কোনো জিনিসকে যদি সম্পূর্ণভাবে বিচার করতে যদি যাই, বুঝতে পেরেছো, অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়েই কোনো কিছুকে যদি আমরা সম্পূর্ণরূপে বিচার করতে যদি চাই, তাহলে সেটা একটা স্কলারের ক্ষেত্রে হাস্যজনক। সবাই সেই স্কলারকে দেখে হাসবে। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি যে কোনো কিছুকে বিচার বিশ্লেষণ করতে গেলে শুধু অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়েই, শুধু অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞানের উপর ভিত্তি করেই আমরা বিচার বিশ্লেষণ করতে পারি না। বিচার বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে কিছুটা এক্সপিরিয়েন্স থাকাও দরকার। বুঝলে, দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা প্রাপ্ত হওয়াও দরকার। সেই অভিজ্ঞতা আর অধ্যয়ন থেকে জ্ঞান, এই দুটোর সংমিশ্রণ করতে হবে কোনো কিছুকে বিচার বিশ্লেষণ করার আগে। বুঝতে পেরেছো? আমরা যদি শুধুমাত্র যদি অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে যদি কোনো কিছু যদি বিচার বিশ্লেষণ করতে শুরু যদি করি, তাহলে সেটা একটা স্কলারের ক্ষেত্রে, একটা বুদ্ধিমানের ক্ষেত্রে, যেই বুদ্ধিমান মানুষটা এই কাজটা করবে তার কাছে এটা হাস্যজনক। বুঝতে পেরেছো? দি পারফেক্ট নেচার আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। দেখো দেখো দেখো, পারফেক্ট নেচার বলতে একটা মানুষের চরিত্র, একটা নিখুঁত মানুষের চরিত্র কিভাবে নিখুঁত হয়, ওই এক্সপিরিয়েন্সের দ্বারা, অভিজ্ঞতার দ্বারা। একটা নিখুঁত মানুষের চরিত্র কিভাবে নিখুঁত হয়, একটা নিখুঁত মানুষের নিখুঁত চরিত্র হয় অভিজ্ঞতার দ্বারা। বুঝতে পেরেছো? দৈনন্দিন জীবনে যে অভিজ্ঞতা সেই মানুষটা সঞ্চয় করে, সেই সঞ্চয় করা অভিজ্ঞতার দ্বারাই সেই মানুষটা নিখুঁত হয়। For natural abilities are like
ন্যাচারাল প্ল্যান্টস, এই যে প্রাকৃতিক সক্ষমতা, এই যে অভিজ্ঞতার দ্বারা মানে নিজেকে নিখুঁত বানানো, এটাই বলছে ন্যাচারাল অ্যাবিলিটিস, প্রাকৃতিক সক্ষমতা। এই সক্ষমতা কিন্তু অধ্যয়নের মাধ্যমে কিন্তু হয় না, সেই জন্যেই এটাকে ন্যাচারাল অ্যাবিলিটিস বললো, মানে প্রাকৃতিক সক্ষমতা, যেই জ্ঞানটা, যেই সক্ষমতার দ্বারা অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে হয় না। আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, এই যে প্রাকৃতিক সক্ষমতাটা হলো প্রাকৃতিক গাছের মতো, দ্যাট নিড প্রোনিং বাই স্টাডি। আর দেখো এইটা প্রোনিং বলতে কাটিং, মানে ছেদন করা। এই যে দেখো মানে প্রাকৃতিক যে আমাদের অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিটা হচ্ছে তোমার প্রাকৃতিক গাছের মতো। প্রাকৃতিক গাছে কি হয়, অনেক শাখা প্রশাখা বেখাপ্পা ভাবে খুবই মানে বেড়ে ওঠে, তখন সেই গাছের কাটছাট প্রয়োজন, ছেদন প্রয়োজন, বুঝতে পেরেছো? সেই রকমই আমাদেরও মানে ছেদন প্রয়োজন, আমাদের চরিত্রেরও ছেদন প্রয়োজন। সেই ছেদনটা কিভাবে হবে? সেই ছেদনটা হবে স্টাডির দ্বারা, অধ্যয়নের দ্বারা, বুঝতে পেরেছো? প্রথমে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করব এই জীবনে, এবং সেই অভিজ্ঞতাকে আমরা কাটছাট করে নেব, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা মেনে চলতে হবে। এই যে কাটছাট, এই কাটছাটটা করে নেবো আমরা অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নেওয়ার পর, বুঝতে পেরেছো? তাহলে কি যেরকম একটা গাছের যেরকম শাখা প্রশাখার ছেদন প্রয়োজন যেরকম হয়, সেই রকমও একটা চরিত্রেরও একটা ছেদন প্রয়োজন হয়, বুঝতে পেরেছো? আর সেই ছেদনটা আসবে কিভাবে? স্টাডির মাধ্যমে, বুঝতে পেরেছো? ছেদন বলতে কি এখানে, চরিত্রের ছেদন বলতে কি এখানে ধরো অভিজ্ঞতা থাকে তো মানুষের বিভিন্ন, সেই অভিজ্ঞতাটা ছেদন প্রয়োজন, কারণ কোনটা ভালো কোনটা মন্দ এটা বেছে নেওয়ার প্রয়োজন ওই অভিজ্ঞতা থেকে, বুঝতে পেরেছো? প্রথমে একটা মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে সে দৈনন্দিন জীবন থেকে, আর সেই দৈনন্দিন জীবন থেকে কোন অভিজ্ঞতাটাকে গ্রহণ করতে হবে, কোনটা মেনে চলতে হবে, এই গাইডলাইনটা কে তৈরি করে? এই গাইডলাইনটা তৈরি করে আমাদের স্টাডিজ থেকে, অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান, বুঝতে পেরেছো? একটা গাছের যেরকম ছেদন প্রয়োজন, একটা মানুষের অভিজ্ঞতা, এই প্রাকৃতিক অ্যাবিলিটি, যে মানুষের যে অভিজ্ঞতা থেকে আমরা যে জ্ঞান সঞ্চয় করি, সেই জ্ঞানেরও ছেদন প্রয়োজন। সেই ছেদনটা কে করবে? সেই ছেদনটা করবে স্টাডি, মানে অধ্যয়ন। এবার দেখো, and studies themselves to give forth direction too much at large। আর দেখো স্টাডিজ কি করে? স্টাডিজ আমাদেরকে খুবই, এখানে ডাইরেকশন বলতে গাইড, আমাদের খুবই গাইড করতে থাকে, খুবই গাইড করে, বুঝতে পেরেছো? স্টাডিজ আমাদের জীবনকে খুবই নিয়ন্ত্রণ করতে থাকে, এক্সেপ্ট দে আর বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না সেটাকে আমরা লাগাম টানি আমাদের অভিজ্ঞতার দ্বারা, বুঝতে পেরেছো? তাহলে কি আমাদের দৈনন্দিন জীবনে অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান খুবই মানে আর কি আমাদের জীবনকে খুবই নিয়ন্ত্রণ করতে থাকে ওই অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞানগুলো, কিন্তু সেটা তো উচিত নয়। অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়েই সেই জ্ঞানটা নিয়ে আমাদের চরিত্রকে বেশি আর কি নিয়ন্ত্রণ করবে, সেটা তো উচিত নয়। আমাদের চরিত্রকে নিয়ন্ত্রণ করবে কে? আমাদের চরিত্রকে নিয়ন্ত্রণ করবে আমাদের অভিজ্ঞতা, আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। সেই জন্য কি বলছে দেখো, studies themselves to give forth direction too much at large। আর কি দেখো, স্টাডিজ অধ্যয়ন আমাদের আমাদের জীবনকে খুবই নিয়ন্ত্রণ করে, ডাইরেকশন বলতে নিয়ন্ত্রণ, গাইড, আমাদের জীবনকে খুবই নিয়ন্ত্রণ করতে থাকে, এক্সেপ্ট দে আর বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না আমরা অভিজ্ঞতার দ্বারা সেই জিনিসটার লাগাম টানি, যদি না আমরা বন্ধ করি অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ করাটাকে বন্ধ করতে বা লাগাম টানতে হবে কিভাবে? লাগাম টানতে হবে অভিজ্ঞতার দ্বারা। ক্র্যাফটি মেন কন্টেম্পট স্টাডিজ। তাহলে ক্র্যাফটি মেন বলতে এখানে চতুর মানুষ কি করে? চতুর মানুষ অধ্যয়নকে অবজ্ঞা করে, তারা বলে অধ্যয়নটা ভালো জিনিস নয়, বুঝতে পেরেছো? কারণ এটা তারা চতুরভাবে বলে, কারণ অধ্যয়ন থেকে প্রাপ্ত গুণাবলী ও সুযোগ সুবিধা তারা একা ভোগ করতে চায়, একা সেটাকে এনজয় করতে চায়, বুঝতে পেরেছো? চাকরি বাকরি তারা একা পেতে চায়, একা সুযোগ সুবিধা ভোগ করতে চায়।
সেই জন্য তারা চতুরভাবে চালাকি করে বলে যে অধ্যয়নটা ভালো জিনিস নয়। সিম্পল মেন অ্যাডমিয়ার দেম, তাহলে কি এখানে দেম বলতে স্টাডিজ, তাহলে সিম্পল মানুষ, সাধারণ মানুষ, যারা তো মানে আর কি জটিলতাপূর্ণ মানুষ নয়, তারা কি করে, তারা কিন্তু স্টাডিজকে মানে অধ্যয়নের গুণগান গায়, প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ দেম ইউজ দেম, তাহলে ওয়াইজ মেন বলতে এখানে জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষটা কি করে, অধ্যয়নটাকে ব্যবহার করে, অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে সেই জ্ঞানগুলোকে তারা ব্যবহার করে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, এই যে অধ্যয়ন, অধ্যয়নটা কিন্তু আমাদেরকে কিন্তু শেখায় না এর ব্যবহারটা, বুঝতে পেরেছো, এটা কিভাবে ব্যবহার করতে হবে, অধ্যয়ন কিন্তু এইসব জিনিসগুলোকে শেখায় না। এই জিনিসটাকে শিখতে হয় আমাদের নিজের দ্বারা, আমরা নিজে অনুধাবন করে বুঝতে হয় কোন জিনিসটা আমরা কোথায় ব্যবহার করব, ওই জ্ঞানগুলোকে, বুঝতে পেরেছো। অধ্যয়ন কিন্তু আমাদের শেখায় না, অধ্যয়ন শেখায় না এইসব জিনিসগুলোকে এইসব জায়গাতে ব্যবহার করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের অধ্যয়ন শেখায় না। এই জিনিসটা আমাদের জানতে হবে, বুঝতে হবে নিজের সক্ষমতার দ্বারা, নিজের বিচার বুদ্ধির দ্বারা, বুঝতে পেরেছো, নিজের বিচার বুদ্ধির দ্বারাই আমরা এই অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞানটাকে অ্যাপ্লাই করি, বুঝতে পেরেছো। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, এখানে দেম বলতে স্টাডিজ, তাহলে দেখো এই যে উইদাউট দেম বলতে পড়াশোনা না করেও, অধ্যয়ন না করেও কিন্তু একটা কিন্তু কৃতিত্ব আছে, সেই কৃতিত্বটা কি দেখো, অ্যাবাভ দেম, পড়াশোনার দেম বলতে এখানে স্টাডিজ, পড়াশোনা না করেও পড়াশোনার উপরে ওঠা যায়, পড়াশোনার বেশি মানে আর কি চিন্তা ভাবনা করা যায়, অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নিয়েও আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু সেটা কখন সম্ভব, ওন বাই অবজারভেশন, আমরা যদি সব কিছুকে যদি সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ যদি করি, ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ যদি করি, পর্যবেক্ষণ করে যদি আমরা যদি জ্ঞান যদি নিই, তাহলে আমাদের অধ্যয়নের প্রয়োজন নেই, অধ্যয়ন না করেও আমরা একটা উইজডম কৃতিত্ব অর্জন করতে পারি, কিভাবে সুষ্ঠুভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি এই সমাজে, সেই জ্ঞানটা আমাদের উপলব্ধি হয়ে যায় অধ্যয়ন না করেও, যদি আমরা সঠিকভাবে সবকিছুকে পর্যবেক্ষণ করি, আমাদের চারপাশের সবকিছুকে, তাহলে সেই পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের মধ্যে একটা এক্সপিরিয়েন্স গেদার হয়ে যাবে, বুঝতে পেরেছো, আমরা একটা এক্সপিরিয়েন্স সঞ্চয় করব, আর সেই এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার ফলে আমরা সুষ্ঠুভাবে জীবন নির্বাহ করতে পারবো। আর এটা করার জন্য কিন্তু আমাদের অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কন্ট্রিবিউট, আমরা দেখো আমরা পড়াশোনা করি, আমরা অধ্যয়ন করি, কিন্তু কোনো কিছুকে বিরোধিতা করার জন্য কিন্তু নয়, বুঝতে পেরেছো, বিরোধিতা করার জন্য কারো পড়াশোনা করা উচিত নয়। আর কোনো কিছুকে কনফিউট বলতে মিথ্যা প্রমাণিত করা, বিরোধিতা করা, কন্ট্রাডিক্ট বলতে বিরোধিতা করা, আর কনফিউট বলতে মিথ্যাতে পরিণত করা। তাহলে কোনো কিছুকে বা কোনো কিছুকে বা কোনো বিষয়বস্তুকে বা কোনো কাউকে মিথ্যাতে পরিণত করা বা তার বিরোধিতা করা করতেই কিন্তু আমরা কিন্তু পড়াশোনা করি না, বুঝতে পেরেছি। পড়াশোনার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে কারোর মতকে আমরা বিরোধিতা করব বা কারোকে আমরা মিথ্যাতে প্রমাণিত করব, এটা উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু অধ্যয়ন করি না বা করা উচিত নয়। নট টু বিলিভ, আর দেখো কাউকে বিশ্বাস করা মানে নির্দ্বিধায় বিশ্বাস করাও উচিত নয়, টেক ফর গ্র্যান্টেড, আর দেখো কাউকে মানে নির্দ্বিধায় বিশ্বাস করা কিন্তু উচিত নয়, বুঝতে পেরেছো। টেক ফর গ্রান্টেড বলতে এখানে টেক ফর গ্রান্টেড বলতে নির্দ্বিধায় বিশ্বাস করা, বুঝতে পেরেছো, নির্দ্বিধায় বিশ্বাস করতে কোনো কিছুকে বা অবিশ্বাস করতে, এটার কিন্তু আমাদের কিন্তু উদ্দেশ্য নয়, কোনো কিছুকে অবিশ্বাস করতে বা কোনো কিছুকে নির্দ্বিধায় বিশ্বাস করে নিতে, এটার উদ্দেশ্য কিন্তু আমাদের কিন্তু অধ্যয়নের নয়। পড়াশোনার মাধ্যমে এটা যে আমরা করব, কোনো কিছুকে বিশ্বাস করে নেব বা কোনো কিছুকে বিশ্বাস করব না, এই জিনিসটা করা কিন্তু অধ্যয়নের উদ্দেশ্য নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, আর নট টু ফাইন্ড বলতে অধ্যয়নের মাধ্যমে আমরা কোনো মেটেরিয়ালস খুঁজে নেওয়া কিন্তু মানে কোনো উপাদান খুঁজে নেওয়া কিন্তু আমাদের উচিত নয়, মানে
আমার যখন কথা যখন বলবো কারোর সাথে, বা কারোর সাথে আমরা যখন বক্তব্য যখন রাখবো কোনো জায়গাতে, টক বলতে স্পিচ আর ডিসকোর্স বলতে কথোপকথন। আমরা যখন কোনো জায়গাতে স্পিচ যখন রাখবো বা কথোপকথন যখন করব, তখন সেই কথোপকথন বা স্পিচের জন্য আমরা উপাদান খুঁজে নেব ওই পড়াশোনার মাধ্যমে, পড়াশোনা করে। এটা কিন্তু আমাদের পড়াশোনা করার আসল উদ্দেশ্য নয়, বুঝতে পেরেছো? কারণ কেউ কেউ পড়াশোনা করার পর ওই অধ্যয়ন থেকে ভালো ভালো ম্যাটেরিয়ালস তারা খুঁজে নেয়, ভালো ভালো শব্দভাণ্ডার, ভালো ভালো ম্যাটেরিয়ালস তারা খুঁজে নেয়, দিয়ে তারা ওই স্পিচের মধ্যে সেইগুলোকে ফলায়, ওই কথোপকথনের মধ্যে সেইগুলোকে ফলায়, বুঝতে পেরেছো? অ্যাকচুয়াল কিন্তু এটা কিন্তু উদ্দেশ্য কিন্তু আমাদের অধ্যয়নের কিন্তু নয়। অধ্যয়নের আসল উদ্দেশ্য কি দেখো, বাট টু ওয়েট অ্যান্ড কনসিডার। ওয়েট বলতে গুরুত্ব বা ওজন। তাহলে কি আমাদের ওজন বা গুরুত্ব বোঝা উচিত। আমরা যেটা পড়ছি সেটা নিয়ে প্রথমে আমাদের তার গুরুত্ব বা তার ওজন বা সেই বিষয়বস্তুর ওজন বা গুরুত্ব আমাদের বোঝা উচিত। অ্যান্ড কনসিডার বলতে বিচার বিশ্লেষণ, এবং সেটাকে নিজে বিচার বিশ্লেষণ করা হচ্ছে আসল কাজ অধ্যয়নের মাধ্যমে আমাদের আসল কাজ কি? অধ্যয়নের মাধ্যমে আমাদের আসল কাজ হলো সেটার গুরুত্ব বোঝা, সেটার ওজন বোঝা, কোনো কিছুর ওজন বোঝা বা কোনো কিছুর গুরুত্ব বোঝা, এবং সেটাকে বিচার বিশ্লেষণ করা, মানে কনসিডার করা। তাহলে কি আমাদের পড়াশোনার উদ্দেশ্য, পড়াশোনা করে আমাদের কিন্তু আসল উদ্দেশ্য কোনো কিছুকে কন্ট্রাডিক্ট বা কনফিউট করা নয়, কোনো কিছুকে বিরোধিতা করা বা কোনো কিছুকে মিথ্যা প্রমাণিত করা কিন্তু আমাদের পড়াশোনার আসল উদ্দেশ্য নয়। নট টু বিলিভ, কোনো কিছুকে মিথ্যা প্রমাণিত করা বা টেক ফর গ্রান্টেড, কোনো কিছুকে নির্দ্বিধায় বিশ্বাস করে নেওয়া কিন্তু আমাদের পড়াশোনার কিন্তু আসল উদ্দেশ্য নয়। পড়াশোনা থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে বা সেই জ্ঞান নিয়ে আমাদের কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু এইগুলো করা কিন্তু নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স। আর কি আমাদের পড়াশোনা করে যে আমরা ভালো ভালো উপাদান, ওই পড়াশোনা থেকে ভালো ভালো উপাদান, অধ্যয়ন থেকে ভালো ভালো উপাদান খোঁজা কিন্তু আমাদের পড়াশোনা করার মধ্যে কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু নয়, বুঝতে পেরেছো? কারণ কিছু মানুষ ওই অধ্যয়ন থেকে ভালো ভালো মেটেরিয়ালস উপাদান তারা খুঁজে নেয়, আর সেই উপাদানগুলো তারা তাদের কথোপকথনের মাধ্যমে ফুটিয়ে তোলে। এইসব করা কিন্তু অধ্যয়নের আসল কিন্তু কাজ নয়। আমরা যখন অধ্যয়ন করব তখন কিন্তু এইসব জিনিসগুলোকে খেয়াল রেখে কিন্তু অধ্যয়ন করব না, যে আমরা অধ্যয়ন করব, অধ্যয়ন থেকে ভালো ভালো শব্দ বেছে নিই, এইসব জায়গা থেকে ভালো ভালো শব্দ বেছে নিই, এই শব্দগুলো আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলবো। এইসব করা কিন্তু অধ্যয়নের আসল উদ্দেশ্য নয় একটা মানুষের জন্য। একটা মানুষের জন্য অধ্যয়নের আসল উদ্দেশ্য কি? অধ্যয়ন করার মাধ্যমে আসল উদ্দেশ্য কি তার? বাট টু ওয়েট, কোনো কিছুর গুরুত্ব বোঝা, কোনো কিছুর গুরুত্ব বুঝতে হবে অধ্যয়নের মাধ্যমে। অ্যান্ড কনসিডার, এবং বিচার বিশ্লেষণ করতে হবে অধ্যয়নের মাধ্যমে। সাম বুকস আর টু বি টেস্টেড। আর দেখো কিছু বই কি হয়, কিছু বই আমরা আস্বাদন করি, বুঝতে পেরেছো? কিছু বই হয় সুন্দর, সেই সুন্দর বইগুলোকে আমাদের আস্বাদন করতে হয়, পড়তে হয়, মনোনিবেশ করতে হয়, শান্ত শিষ্টভাবে পড়তে হয় আর আস্বাদন করতে হয়। টেস্টেড বলতে আস্বাদন করতে হয়। আর কি দেখো, আদার্স টু বি সোয়ালোড বলতে মানে খুব তাড়াহুড়ো করে আর মানে অতটা ইম্পর্টেন্স না দিয়ে। তাহলে কিছু বই আমরা কিভাবে পড়ি? আমরা তাড়াহুড়ো করে আর ততটা ইম্পর্টেন্স না দিয়েই আমরা সেই সব বইগুলোকে পড়ি। কিছু বই আমরা আস্বাদন করে পড়ি, আর কিছু বই আমরা যেন তাড়াহুড়ো করে অতটা ইম্পর্টেন্স না দিয়েই পড়তে থাকি। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। আর কিছু বই কি হয়, কিছু বই আমরা খুবই সুন্দরভাবে আনন্দের সহিত, বুঝতে পেরেছো, মানে উৎফুল্ল মনে আমরা সেই সব জিনিসগুলোকে পড়ি, সেই সব বইগুলোকে পড়তে থাকি। বেশিরভাগ নোবেল পোয়েট্রি কথাই বলা হচ্ছে, চিউড অ্যান্ড ডাইজেস্টেড। তাহলে কিছু বই আমরা তার
নির্যাস বা রস আস্বাদন করি। যেসব বইগুলো সুন্দর। আর দেখো, দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড ইন পার্ট অনলি ইন পার্টস। আর তাহলে কি দেখো, কিছু বই আমরা কি করি, কিছু বই আমরা আংশিকভাবে খণ্ডে খণ্ডে পড়তে থাকি, সমগ্রভাবে পড়ি না। বুঝতে পেরেছো? আমরা যেরকম ধরো কিছু কিছু বই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বেছে নেই, বুঝতে পেরেছো? সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো আংশিকভাবে অংশে অংশে আমরা পড়তে থাকি, সমগ্র বইটা পড়ি না। তাহলে কি কি বলছে দেখো, সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস। তাহলে কিছু বই এইভাবে পড়ি আমরা, সমগ্র বইটা পড়ি না, মানে খণ্ডে খণ্ডে বা অংশগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা পড়ে নিই। আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি। তাহলে দেখো তাহলে আদার্স অন্য বইগুলো কি হয়, আমরা পড়ি কিন্তু অতটা মনোযোগ দিয়ে পড়ি না। and some few to be read wholly। আর দেখো, আর কিছু বই কি হয়, কিছু বই আমাদেরকে সমগ্র বইটাই পড়তে হয় উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন। আর কি দেখো, আমরা ডিলিজেন্স বলতে অধ্যাবসার মাধ্যমে এবং অ্যাটেনশন দিয়ে, মনোযোগ দিয়ে সমগ্র বইটাই আমাদের পড়তে হয়। কিছু বই মানে সাম ফিউ টু বি রিড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন। তাহলে আমাদের কিছু বই অধ্যাবসার মাধ্যমে এবং মনোযোগ দিয়ে সমগ্র বইটা আমাদেরকে পড়তে হয়। সাম বুকস অলসো মে রিড বাই ডেপুটি। তাহলে কি হচ্ছে, কিছু বই দেখো, কিছু বই কি হয়, কিছু বই আমরা ডেপুটির মাধ্যমে আমরা পড়ি, সরাসরি ওই টেক্সটটা পড়ি না, একটা ডেপুটি সেটার এক্সপ্লেনেশন করে দেয়, সেই এক্সপ্লেনেশনটা আমরা পড়ি, সরাসরি ওই টেক্সটটা আমরা পড়ি না, ওই টেক্সটের এক্সপ্লেনেশনটা আমরা পড়ি ওই ডেপুটির মাধ্যমে। বুঝতে পেরেছো? তাহলে কি দেখো, সাম বুকস আমরা তাহলে কোনো কিছু কিছু বই আমরা ওইভাবেও পড়ি। এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স। তাহলে দেখো, এক্সট্রাক্ট বলতে আমরা তাহলে ওই নির্যাস বের করে নেওয়া, মানে সারসংক্ষেপ করে নেওয়া। বুঝতে পেরেছো? এক্সট্রাক্টস বলতে নির্যাস বের করে নেওয়া, মানে সারসংক্ষেপ। তাহলে কি দেখো, ওই সারসংক্ষেপটা মানে বিষয়বস্তুটা অন্য কেউ করে দেয়, সেই করে দেওয়া বইগুলো আমরা পড়তে থাকি, ওই বিষয়বস্তু করে দেওয়া বইটা আমরা পড়তে থাকি। আমরা মেন টেক্সটটা মানে 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 আসল বইটা আমরা পড়ি না, কেউ সেই বইটার সেই টেক্সটার সারসংক্ষেপ করে দেয়, বিষয়বস্তু লিখে দেয়, সেই বিষয়বস্তু লিখে দেওয়া বইটা আমরা পড়ি। তাহলে কিছু বই আমরা এইরকমও পড়ি। আর দেখো, বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস বলতে এখানে সাবজেক্টস। তাহলে দেখো, এইসব বইগুলো হচ্ছে তোমার, এইসব জিনিসগুলো হচ্ছে তোমার খুবই কম ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? কিন্তু কম ইম্পর্টেন্ট কি দেখো, যেসব বইগুলো খুবই কম ইম্পর্টেন্ট বই, কম মানে তেমন ইম্পর্টেন্ট নয়, অ্যান্ড দি মিনার সর্ট অফ বুকস মানে কম ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? হীন বই মানে ছোট, মানে কি বলবো, নিম্ন জাতীয় বই, অতটা ইম্পর্টেন্ট বই নয়। মিনার শর্ট মানে নিম্ন জাতীয় বই, অতটা ইম্পর্টেন্ট বই নয়। আর কি দেখো, যেই বইয়ের বিষয়বস্তু মানে লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, যেই বইয়ের বিষয়বস্তু মানে আর কি অতটা ইম্পর্টেন্ট নয়, সেই সব বিষয়বস্তুর বইগুলোকে আমরা ডেপুটির দ্বারা এক্সপ্লেনেশন করে দেওয়া বইগুলো আমরা পড়তে থাকি। বুঝতে পেরেছো? যেই সব বইগুলো অতটা ইম্পর্টেন্ট বই নয়, এমনকি নিচু মানের বই, সেই সব বইগুলোর আমরা এক্সপ্লেনেশন পড়ি অন্যের দ্বারা করে দেওয়া এক্সপ্লেনেশন বইগুলো আমরা পড়তে থাকি, সেই সব বইগুলো। এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার্স। আর দেখো, এই যে এক্সপ্লেনেশন করে দেওয়া বইগুলো, মানে কেউ টেক্সটার এক্সপ্লেনেশন করে দিচ্ছে, এই বইগুলো অনেকটা ডিস্টিল ওয়াটারের মতো। বুঝতে পেরেছো? মানে পরিশুদ্ধ জল যেরকম ধরো টেস্টলেস হয়, সেই রকম টেস্টলেস এইগুলো। কারণ মেন টেক্সটটা পড়া, কোনো কিছু লেখার মেন টেক্সটটা পড়া যেরকম আনন্দের,
বুঝতে পারি, অতটা আনন্দ কিন্তু আমরা ওই টেক্সটার কেউ যদি এক্সপ্লানেশন করে যদি দেয়, ওই এক্সপ্লানেশনটা পড়ে আমরা কিন্তু অতটা কিন্তু আনন্দ পাবো না, কারণ ওই এক্সপ্লানেশনটা হচ্ছে তোমার পরিশুদ্ধ, কেউ ডিস্টিল ওয়াটারের মতো, ডিস্টিল বুকের মতো, বুঝতে পেরেছো? মানে আসল স্বাদটা আমরা গ্রহণ করতে পারবো না, ওটা টেস্টলেস। ডিস্টিল ওয়াটার যেরকম টেস্টলেস হয়, কোনো ফ্লেভার থাকে না, বুঝতে পেরেছো? পরিশুদ্ধ থাকে, কোনো ফ্লেভার থাকে না, সেই রকম মানে কোনো বইয়ের যদি কেউ যদি এক্সপ্লেনেশন করে যদি দেয়, সেই এক্সপ্লেনেশন বইটা যদি আমরা পড়তে যদি থাকি, সেটাও যেরকম সেটা টেস্টলেসের মতো। কারণ আসল আস্বাদন করতে গেলে বইয়ের লেখার প্রথম আসল আস্বাদন করতে গেলে আমাদেরকে টেক্সটটাকে আগে পড়তে হবে, টেক্সটটা পড়লেই আমরা আসল আস্বাদন সেটা করতে পারবো। আর দেখো, ফ্ল্যাশি থিংস বলতে সেটা হচ্ছে তোমার টেস্টলেস, বুঝতে পেরেছো? মানে টেস্টলেস খারাপ জিনিস, বুঝতে পেরেছো? ফ্ল্যাশি থিংস বলতে টেস্টলেস। রিডিং রিডিং মেক এ ফুল ম্যান। তাহলে কি দেখো, পড়াশোনা বা অধ্যয়ন, মেক বলতে এখানে মেক, তাহলে কি দেখো, অধ্যয়ন আমাদেরকে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে, অধ্যয়নের মাধ্যমেই আমরা একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হই। রেফারেন্স, এখানে রেফারেন্স বলতে কথোপকথন, রেফারেন্স এ রেডিমেন্ট, তাহলে কারোর সঙ্গে কথোপকথন মানে আলাপচারিতা করার মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে পূর্ণাঙ্গ করে তুলি, আমরা আমাদের চরিত্রকে নিখুঁত করে তুলি। আর কি দেখো, রিডিং অ্যান এক্সাক্ট ম্যান। আর রিডিং কি করে আমরা, আর লেখালেখিটা কি করে, লেখালেখিটা আমাদের চরিত্রকে যথাযথ করে তোলে, একটা মানুষকে যথাযথ প্রকৃত মানুষ করে তোলে কে, লেখা মানে লেখনী, যে যত লিখবে সে যত যথাযথ মানুষ বা প্রকৃত মানুষ হয়ে উঠবে। And therefore, if a man write little, he had need have a great memory. আর কারো যদি লেখালেখি করার অভ্যাস যদি কম যদি থাকে, তাহলে এটা ধরে নিতে হবে তার স্মৃতিশক্তি প্রখর হওয়া প্রয়োজন, তার স্মৃতিশক্তি মানে আরো উন্নততর হওয়া প্রয়োজন, বুঝতে পেরেছো? কেউ যদি কম লেখালেখি যদি করে, কোনো মানুষ যদি কম লেখালেখি যদি করে, তাহলে এটা বুঝে নিতে হবে তার আরো স্মৃতিশক্তি হওয়া প্রয়োজন, স্মৃতিশক্তি থাকা প্রয়োজন, কারণ তার স্মৃতিশক্তি কম বলেই সে কম লিখতে পারছে, বুঝতে পেরেছো? তার মানে কি, কেউ যদি কম যদি লেখে, তাহলে এটাই ধরে নিতে হবে তার স্মৃতিশক্তি কম, স্মৃতিশক্তির প্রখরতা কম। If he confer little, he had need have a প্রেজেন্ট উইথ। কেউ যদি কনফার বলতে কনভারসেশন, কেউ যদি কম কথা যদি বলে, কম যদি কথোপকথন যদি করে, কম মানুষের সাথে কম কথা যদি বলে, তাহলে কি হবে, তাহলে ধরে নিতে হবে সেই মানুষের প্রেজেন্ট উইথ মানে প্রেজেন্ট অফ মাইন্ড, বুঝতে পেরেছো? মানে মানে উপস্থিত বুদ্ধি, বুঝতে পেরেছো? তার উপস্থিত বুদ্ধিটা কম। কেউ যদি কম কথা বলে, তাহলে ধরতে হবে সেই মানুষের কম উপস্থিত বুদ্ধি আছে, বুঝতে পেরেছো? অ্যান্ড ইফ হি রিড লিটিল, এবং কেউ যদি কম যদি অধ্যয়ন যদি করে, কম পড়াশোনা যদি করে, তাহলে কি দেখো, হি হ্যাড নিড হ্যাভ সাচ ক্যানিং টু সিম টু নো দ্যাট হি ডোথ নট। আর দেখো কি দেখো, কেউ যদি মানে পাঠক কেউ যদি কম পড়াশোনা বা কম অধ্যয়ন যদি করে, মানে আর কি কম, যার ধরো যার পড়াশোনা বা অধ্যয়ন যে কম করে, তাকে চতুর হতে হয়, বুঝতে পেরেছো? মানে তার চতুর হওয়া প্রয়োজন। কেউ ধরো কম অধ্যয়ন করছে, মানে ইফ হি রিড লিটিল, কেউ যদি কম অধ্যয়ন যদি করে বা কম পড়াশোনা যদি করে, হি হ্যাড নিড হ্যাভ সাচ ক্যানিং, তাকে চতুর হতে হবে, তাকে চতুর হতে হয়। কেন চতুর হতে হয়? টু সিম টু নোট দ্যাট হি ডোথ নট, কেউ না যেন জানতে না যদি পারে সে কম পড়াশোনা করে বা কম সে অশিক্ষিত, এটা কেউ যেন জানতে না যদি পারে, সেই জন্য তাকে চতুর হতে হয়।
যে আমি কম পড়াশোনা করি, কম জানি, আমি অশিক্ষিত, এইটা যাতে আদার্স মানুষরা, অন্য মানুষরা বুঝে না উঠতে না যেন পারে, সেই জন্য সেই মানুষকে চতুর হতে হয়। তাহলে দেখো ফের একবার দেখো এই লাইনটার অর্থ, ইফ হি রিড লিটিল, কেউ যদি কম পড়াশোনা যদি করে, কম অধ্যয়ন যদি করে, হি হ্যাড নিড হ্যাভ সাচ ক্যানিং, তাকে চতুর হতে হয়। টু সিম নো দ্যাট হি ডোথ নট, সে যে কম পড়াশোনা করে, সে যে কম জানে, এটা কাউকে বুঝতে দিতে, সে কাউকে বুঝতে না দেওয়ার জন্য তাকে চতুর হতে হয়। এটা কাউকে বুঝতে দেওয়া উচিত নয়, সে কাউকে বুঝতে দেয় না, এই বুঝতে দেওয়া না দেওয়ার জন্য তাকে চতুর হতে হবে। যে আমি পড়াশোনা কম করি, আমি কম জানি, এইটা যাতে অন্য মানুষরা বুঝতে না যেন পারে, সেই জন্য তাকে চতুর হতে হবে। হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, তাহলে ইতিহাস কি করে, ইতিহাস একটা মানুষকে জ্ঞানী তৈরি করে। আর কি দেখো পোয়েটস উইটি, পোয়েটস উইটি বলতে ইমাজিনেটিভ, তাহলে কি দেখো কবিরা কি করে, কবিরা আমাদেরকে কি করে, বুদ্ধিমান ও রসিক তৈরি করে তোলে, কল্পনা প্রবণ তৈরি করে তোলে তার লেখনীর মাধ্যমে। তাহলে হিস্টোরিস্ট বলতে এখানে দেখো ইতিহাসটা কি করে, ইতিহাস মানে ইতিহাস অধ্যয়নের মাধ্যমে একটা মানুষ কি হয়, ওয়াইজ হয়, জ্ঞানী হয়। আর দেখো পোয়েটস উইটি বলতে আর কি করে, কবিরা কি করে, কবিরা তাদের কাব্যের মাধ্যমে আমাদেরকে রসিক, কল্পনাপ্রবণ এবং বুদ্ধিমান করে তোলে। দি ম্যাথমেটিক্স সাবটাইল, আর কি দেখো গণিত চর্চা আমাদের কি করে, গণিত চর্চা বা অঙ্ক চর্চা আমাদের কি করে, আমাদেরকে কৌশলীপূর্ণ করে তোলে। বুঝতে পেরেছো, আমাদেরকে ট্যাক্টফুল বা কৌশলীপূর্ণ করে তোলে। আমরা যত অঙ্ক অধ্যয়ন করব, যত অঙ্ক কষবো, তত আমরা কৌশলীপূর্ণ হয়ে উঠব। নেচার ফিলোসফি ডিপ, আর কি দেখো নেচার ফিলোসফি বলতে এখানে প্রাকৃতিক দর্শন আমাদের মানসিক চরিত্রকে আরো গভীর করে তোলে, আমাদের চিন্তা ভাবনাকে আরো গভীর করে তোলে। ফিলোসফি আমাদের চিন্তা ভাবনাকে আরো গভীর করে তোলে। মরাল গ্রেভ, তাহলে কি দেখো আর নীতিশাস্ত্র, মরাল বলতে এখানে নীতিশাস্ত্র আমাদেরকে, আমাদের চরিত্রকে গাম্ভীর্যপূর্ণ করে তোলে। আমাদের চরিত্রের বৈশিষ্ট্য হলো একটা গাম্ভীর্য, সেই গাম্ভীর্য কে করে তোলে, মোরাল। বুঝতে পেরেছো, আমরা যত নীতিশাস্ত্র যত পড়বো, তত আমাদের চরিত্র, আমাদের মানসিক চরিত্র তত গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠবে। লজিক অ্যান্ড রেটোরিক অ্যাবেল টু কন্টেন্ট, আর দেখো কি হয়, দেখো যুক্তিবিদ্যা এবং অলংকারিক ভাষা চর্চা আমাদের বিতর্ক, আমরা যখন বিতর্ক বা যখন কনভারসেশন যখন করি, যখন স্পিচ যখন করি, সেটার সামর্থ্য কে তৈরি করে, আমরা যখন কোনো কিছুকে, আমরা যখন লজিক বা রিটোরিক জিনিসপত্র যখন পড়ি, যখন আমরা কোনো যুক্তিবিদ্যা বা আমরা যখন কোনো অলংকারিক ভাষা চর্চা যখন করি, যখন আমরা বাংলার বই যখন পড়ি, বাংলা গ্রামারের বই যখন পড়ি, মানে বাংলা উপন্যাস যখন পড়ি, বুঝতে পেরেছো, বা আবার আমরা কোনো লজিক বলতে আমরা কোনো যুক্তিবিদ্যার বই যখন পড়ি, বা টিভিতে যখন নিউজ বা শুনি, সেই বুঝতে পেরেছো, মানে যুক্তি সংক্রান্ত যেগুলো দেখি বা পড়ি, সেইগুলো আমাদের অ্যাবিলিটি তৈরি করে। কখন, যখন আমরা কারোর সাথে কথোপকথন করার সময় এইসব জিনিসগুলো আমাদেরকে ইনরিচ করে, আমাদেরকে সমৃদ্ধশালী করে, আমাদের অ্যাবিলিটি বাড়ায়। আর দেখো অ্যাবিউন্ড স্টাডিয়া ইন মোর্স, এটা দেখো একটা ল্যাটিন ফ্রেজ, এটার অর্থ হলো স্টাডিজ পাস ইনটু দি ক্যারেক্টার, তাহলে কি অধ্যয়ন আমাদের চরিত্রকে প্রভাবিত করে, অধ্যয়ন আমাদের চরিত্রকে গঠন করে বা প্রভাবিত করে। দেয়ার ইজ নো স্টোন অ্যান্ড ইম্পিডিমেন্ট ইন দি উইট, এখানে উইট বলতে এখানে মাইন্ড, মন। বুঝতে পেরেছো, শুধু তাই নয়, আমাদের মনে যেসব কুসংস্কার কিংবা বা কোনো খারাপ জিনিস আছে, বুঝতে পেরেছো, সেই সব জিনিসগুলো বাট মে বি রোট আউট
বাই ফিট স্টাডিজ। এইসব খারাপ জিনিসগুলোকে বা মিসকনসেপশনকে, বুঝতে পেরেছো, মানে আমাদের যে খারাপ চিন্তা ভাবনা বা খারাপ ধ্যান ধারণা, এইসব জিনিসগুলো যেগুলো আমাদের মনের ভেতরে থাকে, সেই সব জিনিসগুলোকে তুলে উবড়ে ফেলা তুলে ফেলতে পারি বা উপড়ে ফেলতে পারি যদি আমরা উপযুক্ত অধ্যয়ন যদি করি। ফিট স্টাডিজ যথা উপযুক্ত। ফিট স্টাডিজ বলতে আমরা যদি উপযুক্ত বা অধ্যয়ন যদি করি, তাহলে সেই অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের মন থেকে আমাদের সেই কুসংস্কার, সেই খারাপ চিন্তা ভাবনা, সেই খারাপ জিনিসগুলোকে মন থেকে ছুঁড়ে ফেলতে পারি বা মন থেকে তুলে ফেলতে পারি। লাইক অ্যাজ ডিজিজ অফ দি বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। যেই রকম প্রত্যেকটা অসুখেরই, আমাদের শরীরের প্রত্যেকটা অসুখের জন্য প্রত্যেকটা এক্সারসাইজ আমাদের আছে। শারীরিক আমরা যে এক্সারসাইজ করি, বুঝতে পেরেছো, সেই শারীরিক এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের শরীরের রোগগুলোকে সারিয়ে তুলি। এখানে কি বলছে দেখো, লাইক অ্যাজ ডিজিজ অফ দি বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। তাহলে কি দেখো, আমাদের দেহের অসুখগুলোর জন্য, যেসব অসুখগুলো আছে সেই সব অসুখগুলোর জন্য সারাবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত এক্সারসাইজও আছে। আমাদের দেহে যতগুলো রোগ আছে সেই রোগগুলো সারিয়ে তোলার জন্য যথোপযুক্ত এক্সারসাইজও আছে। বুঝতে পেরেছো? তাহলে এইখানে যেরকম আগের লাইনটা যেরকম বললো যে মনে যেরকম অসুখ আছে, মানে দেখো দেয়ার ইজ নো স্টোন অফ ইম্পিডিমেন্ট ইন দি উইট। আমাদের মনের ভেতরে যেসব দ্বিধা, সংশয়, খারাপ চিন্তা, এইসব জিনিসগুলো যেরকম তুলে ফেলা যায় অধ্যয়নের মাধ্যমে, এইসব জিনিসগুলোকে যেরকম মুছে ফেলা যায় ফিট স্টাডিজের মাধ্যমে। ফিট স্টাডিজ বলতে যথা উপযুক্ত স্টাডিজের মাধ্যমে, মানে অধ্যয়নের মাধ্যমে এইসব জিনিসগুলোকে দূর করা যায়। খারাপ চিন্তা দূর করা যায় মন থেকে, সংশয় দূর করা যায় মন থেকে। সেই রকমই আমাদের শরীরে বিভিন্ন রোগ আছে, সেই সব রোগগুলোকেও সারিয়ে তোলা যায় যথোপযুক্ত এক্সারসাইজের মাধ্যমে। যথোপযুক্ত আমরা এক্সারসাইজ যদি করি, তাহলে সেই এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীরের রোগগুলোকে সারিয়ে তোলা সম্ভব। দেখো, বোলিং ইজ গুড ফর দি স্টোন অ্যান্ড রেনস। আর দেখো, বোলিং বলতে এখানে বোলিং হচ্ছে একটা খেলা। দেখো, এখন এই বোলিং শব্দটা আমাদের ক্রিকেটের সাথে যুক্তিপূর্ণ, ক্রিকেটের সাথে চলে আসে। কিন্তু তখন তো আর ক্রিকেট খেলা ছিল না, মানে আজ থেকে 500 বছর আগে তো ক্রিকেট খেলা ছিল না। তখন এই জিনিসটা আর কি বোঝাচ্ছে আর কি, মানে কোনো কিছুকে ছোড়া জাতীয় খেলা, কোনো কিছুকে ছুটতে হতো, এই ধরনের কোনো খেলাকে ইন্ডিকেট করছে এই বোলিং শব্দটার মাধ্যমে। এই বোলিং গেমটার মাধ্যমে এটাই বোঝাচ্ছে কোনো কিছু ছোড়া জাতীয় খেলা, কোনো কিছুকে ছুটতে হতো, বুঝতে পেরেছো, এই ধরনের খেলা। কিন্তু এই বোলিং শব্দটা এখন যদি ইউজ হতো, তাহলে এটা অবশ্যই ক্রিকেটে বল করা, কিন্তু তখন তো আর ক্রিকেট ছিল না, বুঝতে পেরেছো, তখন এটা অন্য খেলা বোঝাচ্ছে, মানে বোলিং বলতে অন্য খেলা, কোনো কিছু ছোড়া জাতীয় খেলা। তাহলে এই খেলার মাধ্যমে কি হয়, এই খেলাটা মানে ভালো কিসের জন্য ভালো, দেখো এই খেলাটা ভালো হচ্ছে মূত্রাশয় এবং কিডনির জন্য। বুঝতে পেরেছো, মূত্রাশয় এবং কিডনির জন্য এই বোলিং খেলাটা হচ্ছে তোমার ভালো। শুটিং ফর দি লাংস অ্যান্ড ব্রেস্ট। আর দেখো, এই শুটিং বলতে তীর চালনা। বুঝতে পেরেছো, এই তীর চালনা কিসের উপকার দেয়? তীর চালনা উপকার দেয় ফুসফুস এবং হৃদযন্ত্রের জন্য। ফুসফুস এবং হৃদযন্ত্রের জন্য এই তীর চালনা আমাদের জন্য উপকারী। এই ব্যায়ামের মাধ্যমে ফুসফুস এবং হৃদযন্ত্রের উপকার হয়। জেন্টাল ওয়াকিং ফর দি স্টমাক। জেন্টাল ওয়াকিং বলতে আমরা যে হালকাভাবে হাঁটাহাঁটি করি, অল্প অল্প করে হাঁটাহাঁটি করি, হালকা হাঁটাহাঁটি। এই হালকা হাঁটাহাঁটির ফলে আমাদের পাকস্থলীর উন্নতিকরণ হয়, পাকস্থলী সুস্থ থাকে।
রাইডিং ফর দি হেড অ্যান্ড দি লাইক। আর কি থাকে দেখো, এই রাইডিং আর কি দেখো, আর রাইডিং বলতে মানে ঘোড়ায় চড়া, ঘোড়ায় রাইড করা। তাহলে ঘোড়ায় কেউ যদি রাইড যদি করে, ঘোড়ায় কেউ যদি চড়ে, ঘোড়ায় চড়ে কেউ যদি যায়, তাহলে সেটা কি করে, আমাদের ব্রেনকে সুস্থ রাখে, আমাদের ব্রেনের জন্য সেটা উপকারী। কেউ যদি ঘোড়ায় চড়ে যাত্রা যদি করে, তাহলে সেই ঝাঁকানিটা আমাদের ব্রেনকে সুস্থ রাখে। ঘোড়ায় চললে যে ঝাঁকানি হয়, সেই ঝাঁকানির মাধ্যমে আমাদের ব্রেনটা যেন সুস্থ থাকে। আর দেখো, সো ইফ এ ম্যানস উইট বাই ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দি ম্যাথমেটিক্স। আর দেখো, এখানে উইট বলতে ম্যানস উইট বলতে মানুষের মন, বুঝতে পেরেছো, মানুষের চিত্ত। তাহলে মানুষের মন যদি ওয়ান্ডারিং যদি করে, এদিকে ওদিকে ঘোরাফেরা যদি করে, স্থির না যদি থাকে, মানুষের মন যদি মানে চঞ্চল যদি হয়, এইদিকে ওদিকে ঘোরাফেরা যদি করে, তাহলে তাকে অঙ্ক কষতে হবে, অঙ্ক করতে হবে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, মনকে স্থির করার জন্য। ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হি উইডস বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেন। তাহলে কি দেখো, সে যদি এটা করার পরে যদি তার এটা নিরাময় না যদি হয়, যদি সে উপকার না যদি পায়, তবুও যদি এই অঙ্ক করার ফলে তার করার পরও তার যদি মানে মন যদি স্থির না যদি হয়, তাহলে তাকে কি করতে হবে, তাহলে তাকে পুনরায় ফের অঙ্ক কষতে হবে। বুঝতে পেরেছো, পুনরায় অঙ্ক কষতে হবে, পুনরায় বিচার বিশ্লেষণের মাধ্যমে তাকে অঙ্ক করতে হবে। তাহলে ফের একবার এই লাইনটার অর্থ দেখো, সো ইফ এ ম্যানস উইট বাই ওয়ান্ডারিং, এখানে উইট বলতে মাইন্ড, কোনো মানুষের মন যদি এদিকে ওদিকে ঘোরাফেরা যদি করে, স্থির না যদি থাকে, তাহলে লেট হিম স্টাডি দি ম্যাথমেটিক্স। তাহলে তাকে অঙ্ক কষতে হবে, অঙ্ক পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছো, ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেন। আর কি দেখো, আর কেউ যদি এটা থেকে কম নিরাময় যদি হয়, অঙ্ক কষার পরও যদি তার মন যদি স্থির না যদি হয়, তাহলে তাকে পুনরায় অঙ্কটা প্রথম থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে করতে হবে। If his wit be not apt to distinguish or find difference, let him study the schoolmen. এখানে দেখো স্কুলম্যান বলতে মধ্যযুগের জ্ঞানী মানুষদের বিতর্ক সভা বা বিতর্কমূলক লেখনী। বুঝতে পেরেছো, বিতর্ক যুক্তিপূর্ণ লেখনী, বিতর্ক এবং যুক্তি। আর এই যে যুক্তিপূর্ণ বিতর্কপূর্ণ, এর স্রষ্টা হলো তোমার অ্যারিস্টটলই এই যুক্তিপূর্ণ বিতর্কপূর্ণ লেখনী চিন্তাভাবনা শুরু করেছিল। বুঝতে পেরেছো, এই মধ্যযুগে জ্ঞানী মানুষের সমাগম হতো। বুঝতে পেরেছো, জ্ঞানী মানুষের একটা জায়গায় সমাগম হতো, সেখানে বিতর্ক সভা চলতো, বিতর্ক সভা হওয়ার পর মানে তাদের লেখনী হতো। বুঝতে পেরেছো, আর সেই জিনিসগুলো লেখনী আকারে প্রকাশ পেত। এটা কি স্কুলম্যান বলা হচ্ছে। ওই যে শিক্ষিত মানুষের একটা জায়গায় সবাই উপস্থিত হচ্ছে এবং সেখানে বিতর্ক সভা যুক্তি সভা চলছে, সেটাকেই বলছে স্কুলম্যান। এটা মধ্যযুগে ছিল। আর এই যে বিতর্ক সভা বা যুক্তিপূর্ণ আলোচনা সভা, এটা সূত্রপাত কে করেছিল, এটা সূত্রপাত করেছিল অ্যারিস্টটল। তাহলে কি হচ্ছে, তা দেখো, ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স। আর দেখো, কেউ যদি ঠিকঠাক ভাবে কোনো কিছুকে বুঝে উঠতে না পারে বা কোনো কিছুর থেকে পার্থক্য সৃষ্টি যদি না করতে পারে, কেউ যদি সব কিছু যদি গুলিয়ে যদি ফেলে, কেউ যদি ডিফারেন্স তৈরি করতে না যদি পারে, যে এটার সঙ্গে এটা আলাদা, এটার সঙ্গে ওটা আলাদা, এই জিনিসটা যদি কেউ না যদি বুঝে উঠতে না যদি পারে, বুঝে উঠতে অসুবিধা যদি হয়, সব কিছুকে গুলিয়ে যদি ফেলে একটার সাথে আরেকটা, তাহলে তাকে কি করতে হবে, তাহলে তাকে ওই স্কুলম্যানদের
লেখনী পড়তে হবে। ওই স্কুলমেনরা যেই বিতর্ক সভায় আলোচনা করত, বিভিন্ন টপিক নিয়ে, সেই টপিক নিয়ে আলোচনা সভা চলতো, বিতর্ক সভা চলতো, সেই লেখনীগুলোকে, সেই লেখাগুলোকে, সেই বিতর্ক সভার আলোচনা সভার লেখাগুলোকে পড়তে হবে সেই মানুষকে। তাহলে সে এই জিনিসটা থেকে নিরুপায় এই অসুবিধা থেকে সে উপশম পাবে। কারণ কেউ যদি কোনো কিছুকে চিনে উঠতে, কোনো কিছুকে বুঝে উঠতে বা কোনো কিছুর পার্থক্য বুঝতে অসুবিধা যদি হয়, তাহলে সেই মানুষকে স্কুলমেনদের লেখনী পড়তে হবে। মধ্যযুগীয় ওই বিচক্ষণ জ্ঞানী মানুষদের লেখনী পড়তে হবে। তারা যেই লেখাগুলো লিখত বিভিন্ন বিতর্কের ওপরে, বুঝতে পেরেছো, বিভিন্ন তর্কের উপরে সেই লেখনীগুলো লেখা। সেই লেখনীগুলো পড়লেই একটা মানুষ এই ধরনের অসুবিধা হবে না, কোনো কিছুকে পার্থক্য করতে অসুবিধা আর হবে না। ফর দেয়ার সিমনি সেক্টরস বলতে চুলচেরা বিশ্লেষক। কারণ তারা, এই স্কুলমেনরা হচ্ছে তোমার চুলচেরা বিশ্লেষক। তারা যেহেতু বিতর্ক সভায় বিতর্কমূলক আলোচনা করছে, সেহেতু তারা হচ্ছে তোমার চুলচেরা বিশ্লেষক। ওই চুলচেরা বিশ্লেষকদের লেখনী পড়তে হবে। চুলচেরা বিশ্লেষকদের লেখনী পড়লেই সে আর এই ধরনের সমস্যায় ভুগবে না। কেউ যদি কোনো কিছুকে পার্থক্য করতে বা কোনো কিছুকে বুঝে উঠতে, একটার সাথে আর একটা পার্থক্য নির্ণয় করতে কারো যদি অসুবিধা যদি হয়, তাহলে তাকে এই চুলচেরা বিশ্লেষকদের, এই চুলচেরা স্কুলমেনদের লেখনী পড়তে হবে। এই সিমনি সেক্টরস হচ্ছে ল্যাটিন ফ্রেজ, বুঝতে পেরেছো, ল্যাটিন শব্দ। ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার মেটার্স। আর দেখো, কেউ যদি একটার পর আর একটা বিষয় ধরতে না যদি পারে, একটা বিষয় শেষ করে আর একটা বিষয়ে উপর এগোতে না যদি পারে, একটা বিষয় যদি লেগে যদি থাকে কেউ মানুষ, একটা বিষয় থেকে আর একটা বিষয় এগোতে না যদি পারে, একটা বিষয় শেষ করে আর একটা বিষয় শুরু করতে না যদি পারে, কেউ যদি একটা বিষয়ে লেগে যদি থাকে, তাহলে তাকে কি করতে হবে দেখো, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার। কেউ যদি সেই জিনিসটাকে প্রমাণিত না করতে না যদি পারে, এবং কি ব্যাখ্যা না করতে পারে, ব্যাখ্যা বা প্রমাণিত কোনো বিষয়কে না করতে পেরে কেউ যদি একটা বিষয়ের উপরে লেগে যদি থাকে, সেই বিষয়কে শেষ না করে পরবর্তী বিষয়ের জন্য এগুতে না যদি পারে, তাহলে তাকে কি করতে হবে, লেট হিম স্টাডি দি লয়ার্স কেস। তাহলে তাকে লয়ারদের কেসগুলোকে অধ্যয়ন করতে হবে। লয়ারদের কেসগুলোকে অধ্যয়ন করলেই সেই মানুষটার কোনো কিছুকে প্রুভ করা বা কোনো কিছুকে ইলাস্ট্রেট করার ক্ষমতা তার বেড়ে উঠবে। বেড়ে ওঠার পর সে সাথে সাথে একটা বিষয়কে শেষ করে পরবর্তী বিষয়টাকে ধরতে পারবে, শুরু করতে পারবে। সে একটা বিষয়ের জন্যই লেগে থাকবে না সারাক্ষণের জন্য। ফর এভরি ডিফিট অফ মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট। এখানে রিসিপ্ট বলতে মেডিসিন, বুঝতে পেরেছো, উপশম। তাহলে কি দেখো, তাহলে এই যে মনের প্রত্যেকটা ডিফেক্টের জন্য, প্রত্যেকটা ডিফেক্ট বলতে প্রত্যেকটা ডিফেক্টের জন্য প্রত্যেকটা ওষুধ আছে। এই যে মনের প্রত্যেকটা রোগের জন্যই প্রত্যেকটা স্পেশাল রিসিপ্ট আছে, নিখুঁত বা উপযুক্ত ওষুধ আছে, সেটাকে সারিয়ে তুলবার, আমাদের মনের রোগকে সারিয়ে তুলবার উপযুক্ত বা যথোপযুক্ত ওষুধ আছে প্রত্যেকটি ক্ষেত্রেই, প্রত্যেকটি রোগের ক্ষেত্রেই। এসেটির নাম হলো অফ স্টাডিজ আর লেখক হলো ফ্রান্সিস বেকন।